পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য নিজের আগে পোর্টফোলিও তৈরি করা এবং সেটাকে সুন্দর করে একটা জায়গায় প্রজেক্ট করা। ডেফিনেশনটা অনেকটা এরকম, মানে ব্র্যান্ড এরিয়াতে সেটা হচ্ছে মানুষ আপনার অবর্তমানে আপনি সম্পর্কে যা বলেন সেটাই হচ্ছে আপনার ব্র্যান্ডিং। আমাদের এসআর ড্রিম আইটিতে আমরা কিন্তু 24 ঘন্টায় 40 থেকে 50 ঘন্টার সাপোর্ট দিচ্ছি। আমাদের আস্তে আস্তে ফ্রিল্যান্সের একটা অনেক বড় ট্রেন্ড ওয়ার্কিং প্রফেশনালদের ভেতরেও ঢুকে যাচ্ছে। আমাদের এসআর ড্রিম আইটির কথা যদি বলি, ক্লাস 6 এর বাচ্চারাও ফ্রিল্যান্সিং করছে, বা যারা রিটায়ার্ড আছে তারাও ফ্রিল্যান্সিং করছে, আর যারা জব হোল্ডার আছে তারাও করছে। আমি আমার লাইফের একটা খুব ভ্যালুয়েবল লেসন আমি বলি, সেটা হচ্ছে টাকা আর্ন করার পাশাপাশি টাকা খরচ করতে জানতে হয়। স্কিল ডেভেলপ করার আগেই তারা চিন্তা করে যে এটা দিয়ে কীভাবে টাকাটা ইনকাম করবে। প্রথমেই ওদের মাথায় এটা থাকে যে টাকা কবে আর্নিং করবো। ফ্রিল্যান্সারদের মেন্টাল হেলথ নিয়ে কেউ কথা বলে না, ওরা শুধু ফ্রিল্যান্সার মানে টাকা, এতটুকুই। So do not wait for the result. Make sure that your action is making you happy. Anything that you are achieving which is more than zero is a success. আচ্ছা ভাইয়া, ফ্রিল্যান্সিং করার ক্ষেত্রে পার্সোনাল ব্র্যান্ডিং করাটা কতটুকু ইম্পর্টেন্ট? পার্সোনাল ব্র্যান্ডিংটার ইম্পর্টেন্স অনেক বেশি। এর কারণ হচ্ছে আমরা যখন ফ্রিল্যান্সিং আসলে কেউ করতে যাবেন, তো তখন আমার ক্লায়েন্ট কিন্তু আমার মুখোমুখি বসা নেই। ক্লায়েন্ট অনেক দূরে বসা আছে, কিংবা স্ক্রিনের এক সাইডে আমি আর এক সাইডে আমার ক্লায়েন্ট রয়েছে। তো ক্লায়েন্ট যদি আমাকে প্রপারলি ট্রাস্ট না করে, আমাকে যদি সে প্রপারলি কেপেবল যদি মনে না করে, সে কিন্তু আমাকে একটা কাজ ডেলিগেট করবে না, বা সে কিন্তু আমাকে কোনো একটা কাজের জন্য হায়ার করবে না। সো তার ওই হায়ারিং ডিসিশনটা যাতে আমি প্রপারলি ইনফ্লুয়েন্স করতে পারি, এটার জন্য পার্সোনাল ব্র্যান্ডটা অনেক বেশি জরুরি। আচ্ছা, আর সেক্ষেত্রে আপনার মতেই বলবেন যে কিভাবে নিজের অনলাইন প্রেজেন্সটাকে ওরা সবার সামনে রাখবে? আচ্ছা, অনলাইন প্রেজেন্সটাকে আসলে রাখার জন্য কয়েকটা ওয়ে আছে। প্রথমত হচ্ছে আমি অলরেডি যে সমস্ত কাজ করেছি সেগুলো একটা পোর্টফোলিও সবসময় বানিয়ে রাখা। যেমন আমাদের সেক্টরটা, আমার যদি অনলাইন ফ্রিল্যান্সিং না, বাট আমরা যখন ইন্ডিপেন্ডেন্টলি কোনো একটা প্রতিষ্ঠানে যখন আমরা ট্রেনিং কিংবা কনসালটেন্সির কাজ করতে যাই, আমাদেরকে আমাদের বিজনেস প্রোফাইল দেখাতে হয়, আমাদেরকে বিজনেস পোর্টফোলিও দেখাতে হয়। সেগুলোর উপরে আমরা আবার শোরিল ভিডিও, প্রমোশনাল ভিডিও আমাদের বানানো থাকে। সো সেগুলো হচ্ছে আমাদের স্যাম্পল ওয়ার্ক। পার্সোনাল ব্র্যান্ডিংয়ের প্রথম জায়গাটা হচ্ছে আমি অলরেডি কী কী কাজ করেছি, আমি কী কী পারি, এটার একটা সামারাইজড ডিজিটাল ডকুমেন্ট। সেটা হতে পারে পিডিএফে, হতে পারে ভিডিওতে, হতে পারে কোনো ফেসবুক পেজে, লিঙ্কডইনেও হতে পারে, ওয়েবসাইটেও হতে পারে। রাখতে হবে যাতে করে আমি কাস্টমারকে কাজ দেখাতে পারি। আমি জাস্ট একটা ছোট্ট সেন্টেন্স আমি সবাইকে বলি, কাজ আনে। আচ্ছা, আপনার যখন কাজ করার ট্র্যাক রেকর্ড আছে, ওইটা দেখায় আপনি অন্য কাজ নিয়ে আসতে পারবেন। সো প্রথম যে জায়গাটা, সেটা হচ্ছে পার্সোনাল ব্র্যান্ডিংয়ের জন্য নিজের আগে পোর্টফোলিও তৈরি করা এবং সেটাকে সুন্দর করে একটা জায়গায় প্রজেক্ট করা। সেকেন্ড ওয়ান যেটা, এটাকে আমি বলবো টেস্টিমোনিয়াল নিয়ে আসা। আচ্ছা, আপনি এর আগে যাদের কাজ করেছেন তারা আপনার কাজকে কিভাবে মূল্যায়ন করেছে, এটার ব্যাপারে সবচেয়ে বেটার হয় আপনি যখন কাউকে কোনো একটা সার্ভিস ডেলিভার করছেন, ওই সার্ভিসটা ডেলিভারি করার 1 থেকে 2 সপ্তাহের মধ্যেই কোনো একটা কনভেনিয়েন্ট টাইমে স্মৃতিটা তাজা থাকতেই তার কাছ থেকে অন্তত 1 থেকে 3 সেন্টেন্সের একটা টেস্টিমোনিয়াল নিয়ে আসা। এবং তাকে একটু রিকোয়েস্ট করা, হয়তো লিঙ্কডইনে সে আপনার জন্য কোনো একটা রিভিউ লিখে দিতে পারে, বা ফেসবুক পেজে সে একটা রিভিউ লিখতে পারে, কিংবা আপনি সেই মানুষটাকে বলতে পারেন যে ভাইয়া, আপনার নাম আর ডেজিগনেশনটা উল্লেখ করে আপনি যদি আমার কাজটা কেমন লেগেছে একটা সেন্টেন্সের যদি একটা অনেস্ট ইভালুয়েশন লিখে দেন, এটা আমি আমার ওয়েবসাইটে হাইলাইট করব। আমি নিজেও অনেকের কাছ থেকে আসলে এভাবে আমার ট্রেনিং এবং কনসালটেন্সির কাজের আমি কিন্তু টেস্টিমোনিয়াল চাই এবং তারা দেয়। সো ক্লায়েন্টের টেস্টিমোনিয়াল এটা খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। থার্ড হচ্ছে, যে সমস্ত ওয়েবসাইট বা যে সমস্ত জায়গায় আমার রেটিং দেখা যায়, অর্থাৎ কাস্টমার আমাকে কোনো একটা রেটিং দিতে পারছে, সেখানে যাতে রেটিংটা ভালো থাকে। রেটিং যত ভালো হয়, সেলেবিলিটির জায়গাটাও আসলে ততটুকু বেড়ে যায়। এবং ফাইনালি যেটা, এটা তো হচ্ছে আমার মানে পার্সোনাল ব্র্যান্ডিং কিন্তু আসলে কয়েকটা ধাপে মেকশিওর করতে হয়। প্রথম স্টেপের পার্সোনাল ব্র্যান্ডিং আমাকে অ্যালাউ করবে তার সাথে একটা অ্যাপয়েন্টমেন্ট পেতে। রাইট, প্রথম যেটা, সেই অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য আমার লাগবে পোর্টফোলিও, আমার লাগবে আগের কাজের টেস্টিমোনিয়াল, এবং এর পাশাপাশি লাগবে হচ্ছে আমার কাজের যদি কোনো সার্টিফিকেশন থাকে, আমার যদি কোথাও কোনো কোর্স করা থাকে, অর্থাৎ
এমন কিছু যেটা কিনা আমার এক্সপার্টিসকে আসলে হাইলাইট করবে। সেটা আমার একাডেমিক একটা ডিগ্রিও হতে পারে, প্রফেশনাল ট্রেনিংও হতে পারে, বা প্রিভিয়াস কোনো কাজের ট্র্যাক রেকর্ডও হতে পারে। এগুলো দেখিয়ে হচ্ছে মূলত আমার এক্সপার্টিসটাকে আগে মেক শিওর করে আগে শুরুতে তার অ্যাপয়েন্টমেন্ট পাওয়া। আমরা অনেকেই যেটা করি, আমরা শুরুতেই কাজ চাই না, শুরুতে কাজ হচ্ছে আগে অ্যাপয়েন্টমেন্ট পাওয়া। ওই মানুষটা আমাকে যাতে 10 থেকে 15 মিনিটের একটা অ্যাপয়েন্টমেন্ট দেয়, এবং ওই অ্যাপয়েন্টমেন্টে যাতে সে আমার সাথে কথা বলার সময় সে যাতে অমনোযোগী হয়ে না যায়, সে যাতে এটা মনে না করে যে 10 মিনিট চাইছে দিয়ে দিলাম, তার কাছে ওইটা ম্যাটার করতেছে না, এরকম যাতে না হয়। সে যাতে জেনুইনলি আপনাকে 10 মিনিট সময় দেয় যাতে আপনি নিজেকে সেল করতে পারেন। আচ্ছা, সো ওই 10 মিনিট বা 15 মিনিটের বা ওই ছোট্ট স্লটটা পাওয়ার জন্য হচ্ছে ইনিশিয়াল এই ব্র্যান্ডিংগুলো। সেকেন্ড, যেটা পার্সোনাল ব্র্যান্ডিংয়ের অংশ, যেটা কিনা ডিসকাশনে থাকে, বা এটাকে আমি যতটুকু পার্সোনাল ব্র্যান্ডিং বলবো, এটা তার চেয়েও অনেক বেশি হচ্ছে আপনার কাস্টমার সার্ভিসের অংশ। আচ্ছা, অর্থাৎ আমি আমার ক্লায়েন্টের রিকোয়ারমেন্টটাকে আমি প্রপারলি বুঝতে পারছি কিনা। মূল কথা একটা জিনিস দেখেন, ডিজাইনিং, ওয়েব ডেভেলপমেন্ট থেকে শুরু করে এই যে এই কাজগুলো এমন একটা কাজ যেখানে আপনাকে কন্টিনিউয়াসলি, আপনি চান আর না চান, ক্লায়েন্টের সাথে কমিউনিকেশন করতেই হবে। এইটার কোনো মানে বিকল্প নাই। ওই যে কমিউনিকেশন ইজ এক্স্যাক্টলি, দ্য কি। হ্যাঁ। সো এইখানে বিষয়টা দেখেন, আমরা একটা ড্রেসের পারচেস ডিসিশন কিভাবে নেই, ড্রেস নিয়ে আমরা একটা ট্রায়াল রুমে যাই, পরি, দেখি কেমন লাগতেছে, কমফোর্টেবল লাগতেছে কিনা, 1 থেকে 2 মিনিটে আবার চমৎকার পারচেস ডিসিশন হয়ে গেল। আমাদের ফ্রিল্যান্সারদেরকে হায়ার করার যেটা পারচেস ডিসিশন, আমি যদি ধরি একেবারে প্রিমিয়াম ক্লায়েন্ট, যেটা যারা করে খুব টপ কোম্পানিতে যারা, তারা যখন ফ্রিল্যান্সারদেরকে কোনো একটা কাজে হায়ার করেন, তখন তাদের পারচেস ডিসিশনটা এরকম হয় যে আমার সামনে একটা ক্যাম্পেইন আছে, আমার প্রোডাক্ট এইটা, আমার ব্র্যান্ড ভ্যালু এইটা, আমার টার্গেট মার্কেট এইটা, এই সব কিছুকে মাথায় রেখে আমার ক্যাম্পেইনিংয়ের পারপাস এইটা, একে আমাকে এই ছোট্ট এই ডিজাইনটা করে দিতে পারবে কিনা। আচ্ছা, সো ডিজাইনার যেটাকে ছোট্ট একটা লোগো ডিজাইন ভাবতেছে, তার কাছে ছোট্ট একটা স্ট্যাটিক ডিজাইন ভাবতেছে, সেম জিনিসটা কিন্তু ক্লায়েন্টের মাথায় অনেক বিগ পিকচারে তৈরি হচ্ছে। এই যে বিগ পিকচারটা তৈরি হচ্ছে ক্লায়েন্টের মাথায়, এই জিনিসটা যদি ডিজাইনার বোঝে যে কাস্টমার সাইকোলজিতে আসলে কি কি চলছে, এবং সেইটা অনুযায়ী যদি সে কমিউনিকেট এইভাবে করে যে ভাইয়া আপনার টেনশন নেওয়ার কোনো কারণ নাই, সিমিলার একটা কাজ আমি এর আগে এখানে করেছিলাম। সো এখানে 2টা কাজ রয়েছে। 1, এঙ্গেজ করা, বোঝা কাস্টমার কি চাচ্ছে। সেকেন্ড, এভিডেন্স দেখানো, প্রমাণ দেখানো, যেটা পোর্টফোলিও। সো এই পোর্টফোলিও যখন কানেক্টেড থাকে, তখন হচ্ছে ব্র্যান্ডিংটা আসলে অনেক বেশি আপনার, মানে ব্র্যান্ডিংটা আসলে অনেক বেশি আপনার হয়ে যায়। এবং ব্র্যান্ডিংয়ে আমি আসলে একটা খুব অসাধারণ এক্সাম্পল, মানে ডেফিনেশন আমি পড়েছি, যেটা আমার খুব ভালো লেগেছে। ডেফিনেশনটা অনেকটা এরকম, মানে ব্র্যান্ড এরিয়াতে, সেটা হচ্ছে মানুষ আপনার অবর্তমানে আপনি সম্পর্কে যা বলেন সেটাই হচ্ছে আপনার ব্র্যান্ডিং। আচ্ছা, তো ডেফিনেশন এক অর্থে এক্সেলেন্ট, আবার আরেক অর্থে হ্যাঁ আমরা তো আসলে অনেক মানুষের অবর্তমানে অনেক নেগেটিভ কথাও বলি, সো সেই অর্থে আবার একটু সেন্সিটিভ। বাট আমি যদি পজিটিভলি ধরি, আমার অবর্তমানে আমার সম্পর্কে মানুষের যেটা পারসেপশন, এবং এটার সবচেয়ে ভালো এক্সাম্পলটা কি আমি বলি, আপনি ক্লায়েন্ট, আমি সার্ভিস প্রোভাইডার, 15 মিনিট আমি কথা বললাম, চলে গেলাম, আমি যাওয়ার পরে আমার অ্যাবসেন্সে আমার ব্যাপারে আপনার যেটা ইমপ্রেশন, দ্যাটস মাই ব্র্যান্ডিং। এই জিনিসটা, এই ব্র্যান্ডিংটাই আসলে ওইখানে ক্রিয়েট করতে হয়, এবং এটার জন্য আসলে অনেকগুলো প্রসেসকে যোগ করে করে আনতে হয়। কাজের পোর্টফোলিও লাগে, ক্লায়েন্ট টেস্টিমোনিয়াল লাগে, রেটিংসগুলো ঠিক মতো নিয়ে আসা লাগে, মানে সব কিছু গোছানো হয়। আপনি যখন সামনে বসলেন, আপনি সেই মানুষটার মন বুঝতে পারছেন, সে আসলে আপনার কাছে কি চাচ্ছে। এবং শুধু তাই না, মনে করেন তা কোনো একটা প্রতিষ্ঠানের 1 বছরব্যাপী একটা ক্যাম্পেইনিং হবে, পুরো বছরে আপনার 100 থেকে 150 ভিজুয়ালস আপনার ডিজাইন করতে হবে। 1 বছরব্যাপী আমার এই ছেলেটা বা এটার সাথে কমিউনিকেশন রাখতে হবে, সে কি আমার সাথে কমিউনিকেশনে কমফোর্টেবল কিনা। সে যদি আমার সাথেই কমিউনিকেশনে কমফোর্টেবল না হয়, না সে আমার ব্রিফ বুঝবে, না সে আমার কাজ ডেলিভার করতে পারবে। এখানেও কমিউনিকেশনটা চলে আসে। কারণ আমি যেটা বোঝাতে চাচ্ছিলাম, শার্টের পারচেজ ডিসিশন ইনস্ট্যান্টলি কিনলাম, শেষ। ফ্রিল্যান্সারদেরকে লং টার্ম বড় বড় ক্লায়েন্টদের হায়ারিংয়ের পারচেজ ডিসিশনটা একটা বড় কন্টিনিউয়াস প্রসেস।
আমার শার্ট বিক্রেতার সেলসম্যানের সাথে দিনের পর দিন মাসের পর মাস আমার গল্প করার কিছু নাই, Communication কথা বলার দরকার কিছু নাই। নাই, কিন্তু যে কিনা একটা ক্যাম্পেইনিংয়ের কন্টেন্টের জন্য একটা মানুষকে হায়ার করতেছে, তার কিন্তু প্রতিটা মুহূর্তে কিছুক্ষণ পর পর তাকে তার সাথে কমিউনিকেট করতে হয়। আমি কি কমফোর্ট ফিল করি কিনা তার সাথে কমিউনিকেট করে, Right. সে কি আমার ল্যাঙ্গুয়েজটা বোঝে কিনা, সে আমার রিকোয়ারমেন্টটা বোঝে কিনা। এখানে আমি একটা ওয়ার্ডকে আমি খুব মানে বেশি ভ্যালু দেই, সেটা হচ্ছে সেফ, মানে নিরাপত্তা। আমি কি ওকে দেখে সেফ ফিল করতেছি কিনা আমার কাজ নিয়ে। কারণ আবার দেখা যাচ্ছে ক্লায়েন্টও তো অনেক ইনফরমেশন প্রোভাইড করে। ক্লায়েন্টও অনেক ইনফরমেশন প্রোভাইড করে। ও কি, কারণ একটা জিনিস আমি আপনাকে বলি, আপনি শুধুমাত্র গাড়ি ড্রাইভ করতে জানলেই আপনি প্রধানমন্ত্রীর বা শীর্ষস্থানীয় কোনো ব্যক্তির আপনি ড্রাইভার হতে পারবেন না। সো এখানে স্কিলের চেয়েও এক্সট্রা কিছু জিনিস লাগে। সো আমরা শুধুমাত্র ডিজাইনিংটা আমি ভালো পারি, কিন্তু আমার ব্র্যান্ড গাইডলাইন বোঝার মতো সেই ক্যাপাসিটি নাই, তাহলে তো হবে না। এই কারণে ওই টেকনিক্যাল নলেজের পাশাপাশি কিছুটা মার্কেট নলেজও লাগে। আমি একটা মানে ইন্টারেস্টিং এক্সাম্পল আমি একটু শেয়ার করি। এটা বাংলাদেশে একটা খুব নামকরা সিমেন্ট কোম্পানি, তারা তাদের মার্কেটিংয়ের জন্য একটা এজেন্সিকে হায়ার করবে। ওই এজেন্সিকে তারা রিকোয়ারমেন্টই দিয়ে দিয়েছিল এইভাবে যে আপনারা যারা যারা কোটেশন সাবমিট করবেন এখানে কাজের, আপনারা প্রত্যেকে আপনাদের নাম ফোন নাম্বার দিয়ে যান। আমাদের সিমেন্টগুলা ঢাকা শহরের যে 20টা দোকানে বিক্রি করা হয়, আমি সেই দোকানের মালিকের নাম নাম্বার ঠিকানা দিয়ে দিব। আপনারা আগে সেই 20টা দোকান ভিজিট করবেন, ভিজিট করে এসে দেন আমাদেরকে প্রপোজাল দিবেন। আচ্ছা আচ্ছা। এবং সত্যি সত্যি সেই প্রতিষ্ঠানগুলো ভিজিট করেছিল যারাই প্রপারলি, কারণ একটা কি শুধু ডিজাইন পারলেই সে কিন্তু পারবে না। Market research এখন দেখা গেল যে সে ওই সিমেন্টের দোকানে গিয়ে, আমার মানে ওই প্রতিষ্ঠানেই কাজ করা একজন সুন্দর এক্সাম্পল দিয়েছিলেন যে আমি যখন ঘরে বসে ডিজাইন করি আমি ভাবি আমি খুব ক্লাসি এইস্থেটিক একটা ডিজাইন করব, কিন্তু আমি সিমেন্টের দোকানে গিয়ে দেখলাম গ্রামের মানুষ লুঙ্গি পরে তারা কনস্ট্রাকশনের কাজের জন্য তারা সিমেন্ট কিনতে আসে। সে কি আমার ওই ডিজাইনের ভ্যালু বুঝবে? বুঝবে না। তার জন্য আমার দরকার সিম্পল জিনিস। কঠিন খুব আর্টিস্টিক মিনিং আছে মোনালিসার হাসির মতো, এত ডিপ মিনিং ভাই তারা খুঁজতে যায় না। পুরো জিনিসটা বলার পেছনে আসলে একটাই রিজন, টেকনিক্যাল নলেজ থাকার পাশাপাশি নলেজটাকে আমরা ইন্ডাস্ট্রির যেই সেক্টরে যেই কনটেক্সটে আমরা অ্যাপ্লাই করব ওইটা সম্পর্কে নলেজ থাকাটা জরুরি। খুবই জরুরি। থাকলে যেটা হবে, আপনি যখন কোনো একটা ক্লায়েন্টের সাথে আপনি নেগোশিয়েট করতে যাচ্ছেন, সে শুধুমাত্র আপনাকে একজন ডিজাইনার হিসেবে দেখবে না, সে আপনাকে ডিজাইনার প্লাস আপনি একজন সচেতন মানুষ, ইন্ডাস্ট্রি নিয়ে আপনি সচেতন, ওই ওয়েতে আপনাকে ট্রিট করবে। দ্যাট উড ইমপ্রুভ ইউর আপনার ডেডিকেশনটা দেখবে, এফোর্টটা দেখবে। এক্স্যাক্টলি। এখানে আপনি যে কথাগুলো বললেন, এখানে আরেকটা বিষয় বললেন, সেটা হচ্ছে যে ক্লায়েন্টের যে সাইকোলজি, সেটা বোঝাটা অনেক ইম্পর্টেন্ট। এই যে একটু আগে আপনার সাথে আমার কথা হচ্ছিল, আপনি বললেন কমিউনিকেশন বলতে মানুষ বুঝে শুধু কথা বলা, হ্যাঁ, কিন্তু কমিউনিকেশনেরও যে আরো অনেক ধরন আছে। এই যে ক্লায়েন্ট সাইকোলজি বোঝাটাও কিন্তু এটার মধ্যে পড়ে, অবশ্যই রাইট? অবশ্যই। একটা ফ্রিল্যান্সারের জন্য যেটা খুবই ইম্পর্টেন্ট, আমরা যেটা আমাদের কোর্সগুলোতেও আমরা সেটা শেখাই, সেটা হচ্ছে ক্লায়েন্টের সাথে কমিউনিকেট, অর্থাৎ ক্লায়েন্টের সাইকোলজিটা বুঝতে হবে, ওই হিসেবে কাজটা ডেলিভার করতে হবে। এবং দেখা যাবে ক্লায়েন্ট বারবার চেঞ্জ করতে বলবে, ধৈর্যটাও খুব জরুরি। আমার নিজেরও যারা আমার ভিডিও এডিটিং টিমে যারা কাজ করে, আমিও তাদেরকে মাঝে মাঝে এক ব্রিফ নিজেই দেওয়ার পরে নিজেই বুঝি যে না, আমি যেই ব্রিফ দিই সেটা ভুল ছিল। আচ্ছা আচ্ছা। আবার আমি চেঞ্জ করে দেই, আবার চেঞ্জ করতে হয়, বারবার চেঞ্জ করতে করতে মাঝে মাঝে তারাও একটু বিরক্ত হয়ে যায়, তখন একটু মোটিভেশন দিতে হয় তাদেরকে। কিন্তু মূল কথা হচ্ছে আসলে আমাদের হিউম্যান মাইন্ডটা এইভাবেই তৈরি হয়েছে। অনেক সময় ক্লায়েন্ট চাইলেও সে শুরুতেই 100% সব কিছু সে ক্লিয়ার করে দিতে পারবে না। যেহেতু সে সব কিছু ক্লিয়ার করে দিতে পারবে না, সে যতটুকু ক্লিয়ার করছে ততটুকুই আমার বুঝে আগে ডেলিভার করা উচিত, এবং কন্টিনিউয়াস প্রসেসের জিনিসটা একটু একটু করে যাতে ডেভেলপড হয়। সো আমরা সেই ক্ষেত্রে মানে একটা মানুষের রিলেশনশিপ টিকে থাকে যখন কিনা আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে। এই জায়গাটাও সেরকম, আন্ডারস্ট্যান্ডিং ক্লায়েন্টের ভেতরে এটা ফিল করাতে হবে যে আমি আপনাকে বুঝতেছি। জি, রাইট। ঠিক আছে, আপনার বলা কথাও বুঝতেছি, আপনার না বলা কথাও বুঝতেছি। আপনি যদি এইটা ফিল করাইতে পারেন, দ্যার ইজ এ চান্স যে আপনি সেখান থেকে আসলে বেটার কিছু আউটপুট আপনি নিয়ে আসতে পারবেন। ট্রাস্টের জিনিসটাও সেখানে চলে আসে। এবং এর সাথে আরেকটা জিনিস থাকে, সেটা হচ্ছে লেভেল ম্যাচ করাটা খুব জরুরি, কোয়ালিটির লেভেল ম্যাচ করাটা খুব জরুরি। একটা প্রোমো ভিডিও 10,000 টাকাতেও বানানো যাবে, 1.5 লাখ টাকাতেও বানানো যাবে, 5 লাখ টাকাতেও বানানো যাবে। সো আমার আগে বুঝতে হবে আসলে আমার ক্লায়েন্ট
কোয়ালিটির আসলে প্রোডাকশনটা চাচ্ছে আচ্ছা আচ্ছা বা কোন কোয়ালিটির সে আউটপুট চাচ্ছে। সো আমাদেরকে যেটা করতে হবে যে আমার আগে বুঝতে হবে তার এক্সপেক্টেড লেভেল অফ আউটপুট কতটুকু, ওইটাকে ম্যাচ করতে পারে কিনা। রাইট আউটপুটের সেই লেভেলটাকে ম্যাচ করে দেওয়া বেস্ট ওয়ে। আর ফাইনালি একটা জিনিস আমি বলি, সেটা হচ্ছে কখনোই ক্লায়েন্টকে কখনোই ওভার প্রমিস করা যাবে না। যতটুকু পারবো যতটুকু পারবো জাস্ট ততটুকুই, কারণ ওভার প্রমিস করলে এইটার লং টার্ম রেপুটেশন খুব খারাপ হয়। আচ্ছা, মানে যেই স্কিলটা আমার নেই হ্যাঁ। সেটা নেই। এটাকে আমরা ওভার প্রমিস যাতে আমরা না করি। ওভার প্রমিস করলে মানে আমি যদি সেটাকে ডেলিভার করতে না পারি, তার চেয়ে আমি আন্ডার প্রমিস করি, ওভার ডেলিভার করি, দ্যাট ইজ ফাইন দেন ওভার প্রমিসিং অ্যান্ড আন্ডার ডেলিভারিং। ওকে, এইটাই দেখা যায় রেপুটেশন তো খারাপ হয়ই, এবং দেখা যায় যে যেমন আমি নিজে একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমার সাথে কখনো কোনো একটা এজেন্সির যদি কাজ খারাপ হয়, তখন আমার কাছে কেউ যদি কোনো কিছু রেকমেন্ডেশন চায়, তখন কিন্তু আমি তখন আর তাদেরকে আমি রেকমেন্ড করতে চাই না। অর্থাৎ আপনি যদি একজনের সাথে খারাপ সার্ভিস আপনি দেন, আপনার কথার সাথে যদি আপনার ম্যাচ না থাকে, ওই ক্লায়েন্ট কিন্তু অন্য ক্লায়েন্টদের সাথেও সেটা শেয়ার করবে। সে নেটওয়ার্কটা আসলে আর তখন বড় হবে না, ওই জায়গায় ব্যাড হয় না, রিভিউ চলে তখন যাবে। একটা ব্যাড রিভিউ চলে যায়। আচ্ছা, আরেকটা বিষয় আপনি বললেন যে পোর্টফোলিওটা যে কতটুকু হ্যাঁ। ইম্পর্টেন্ট। এখন এই পোর্টফোলিওর বিষয়টা আপনি মেনশন করলেন যে নিজের কাজগুলো এক্সপিরিয়েন্সগুলো রাখতে হবে। তো যারা আসলে বিগিনার, যারা হ্যাঁ। নতুনভাবে কাজ শুরু করবে, তারা পোর্টফোলিওতে কি কি রাখতে পারে? স্যাম্পল কাজ করবে, স্যাম্পল কাজ করবে, কাউকে দু একটা কাজ ফ্রিতে করে দিবে। যেমন আমার একটা জিনিস মাঝে মাঝে খুব ভালো লাগে, অনেক গ্রাফিক্স ডিজাইনাররা রয়েছে যারা আমার ইমেইল অ্যাড্রেসে আমার বিভিন্ন আপনার ভিডিওর থাম্বনেইল ডিজাইন করে নিজেই পাঠায়। আচ্ছা আচ্ছা, সো দেখেন মানে কত অসাধারণ একটা জিনিস। আমার কোন একটা ভিডিওর এক্সিস্টিং থাম্বনেইল তার ভালো লাগে নাই, সে জাস্ট একটা থাম্বনেইল নিজে ডিজাইন করে আমাকে ইমেইলে পাঠায়, লেখে যে ভাইয়া এটা আমি আপনার জন্য ডিজাইন করেছি। সবই যে আমার পছন্দ হয় সেটাও না, বাট তাদের মধ্যে আবার যাদেরকে আমার পছন্দ হয়েছে কয়েকজনকে আমি কাজ দিয়েছিও। তাহলে একটু এটা 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 আসলেই কাজ করে, কারণ দিন শেষে আমাদেরও তো লোক লাগে কাজ করানোর জন্য। সো এইটা একটা বেস্ট ওয়ে, স্যাম্পল কাজ করে দেওয়া, মাঝে মাঝে ফ্রিতে কাজ করা। আরেকটা ওয়ে হচ্ছে, এটা একটা মানে ভালো বুদ্ধি দিয়ে রাখি আপনাদেরকে, গুগলে যাবেন, গুগলে গিয়ে বাংলাদেশে যতগুলা ইভেন্ট এজেন্সি আছে এটা লিখে সার্চ দিবেন, নাম ফোন নাম্বার একটা এক্সেল শিটে নিয়ে আসবেন, ইভেন্ট এজেন্সিগুলোতে ফোন দিবেন, ফোন দিয়ে আপনার কী কী স্কিল আছে বলবেন, এবং বলবেন আপনি তাদেরকে ফ্রিতে কিছু ব্যানার, স্ট্যাটিক, এক্সট্যান্ড ব্যানার, আপনি বিভিন্ন জিনিস আপনি ডিজাইন করে দিতে চান, কেউ না কেউ আপনাকে 100% কাজ দিবে। এখানে তো আপনি আরেকটা জিনিস শেয়ার করে ফেললেন, ক্লায়েন্ট হান্টিং এর যে বিষয়। হ্যাঁ, অনেক বেশি জিনিস শেয়ার করে ফেলতেছে, এত ঠিক হচ্ছে না আসলে শেয়ার করা। এখানে ক্লায়েন্ট হান্টিং এর বিষয়টাও চলে আসছে পোর্টফোলিওর সাথে সাথে। এক্স্যাক্টলি, এটা চলে আসে, কারণ পোর্টফোলিও তো শুধু বানায় রেখে তো লাভ নাই। আর সবচেয়ে বড় কথা কি, পোর্টফোলিওর সবচেয়ে ইম্পর্টেন্ট এলিমেন্ট হচ্ছে কন্টেন্ট, তাই না? আচ্ছা, কাজের এক্সাম্পল, স্যাম্পল, ওইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। সো আমার তো হয় নিজের জন্য কাজ করতে হবে, নয় অন্য কারোর জন্য কাজ করে দিতে হবে। এটা ছাড়া তো আমার কন্টেন্ট আসতেছে না। এখন যেমন মনে করেন, আরও যদি সহজ করে বলি, আপনি মনে করেন কোনো ওয়েবসাইট আপনি ওয়েব ডেভেলপমেন্ট শিখছেন, আপনি এখনও কোনো ক্লায়েন্টের আপনি ওয়েবসাইট বানান নাই, কিন্তু আপনার টার্গেট হচ্ছে আপনি কোনো একটা আপনার মনে করেন মোবাইল কোম্পানির জন্য আপনি কোনো একটা ওয়েবসাইট বানাবেন। সো সম্ভাব্য একটা মোবাইল কোম্পানির ওয়েবসাইটের টেমপ্লেট কেমন হইতে পারে, আপনি ওইটাই একটা ডিজাইন করে আপনার পোর্টফোলিওতে রেখে দেন। আপনি কাজ করেন নাই, কোনো সমস্যা নাই, স্যাম্পল কাজ হিসেবে রেখে দেন, ওইটাকে আপনি লিখে দেন প্রপোজড টেমপ্লেট ফর দ্য ওয়েবসাইট, তার নিচে লিখে দেন আই উড বি মোর দেন হ্যাপি টু কাস্টমাইজ ইট আপন ইউর রিকোয়ারমেন্ট। আচ্ছা, এটা একটা টেমপ্লেট, আপনার অনুযায়ী আমি এটাকে কাস্টমাইজ করে দিব। সো আসলে যাদের এক্সপিরিয়েন্স নাই তারা এই জিনিসগুলো ফলো করে এগুলো আসলে করে ফেলতে পারবে, পোর্টফোলিওটা বানাতে পারে। এমনকি কেউ যদি দেখা গেল কেউ হয়তো ডিজিটাল মার্কেটিংয়ের অংশ হিসেবে কোনো একটা প্রতিষ্ঠানকে হয়তো সে ইমেল মার্কেটিংয়ে বা এসইওতে, কিংবা ধরে নিলাম যেহেতু আমি নিজে মাঝে মাঝে কন্টেন্ট মার্কেটিংয়ে বেশ কিছু জায়গায় আমি বিভিন্ন প্রতিষ্ঠানকে আমি সাপোর্ট দিই, দেখা গেলো যে আপনি ডিজিটাল মার্কেটিংয়ের অংশ হিসেবে আপনি কন্টেন্ট মার্কেটিংয়ে আপনি কোনো একটা প্রতিষ্ঠানকে আপনি সাপোর্ট দিতে চান, আপনি মানে কোনো প্রতিষ্ঠানকে এখনও সাপোর্ট দেন নাই, সেক্ষেত্রে আপনার পোর্টফোলিও কী হবে, আপনি কন্টেন্ট মার্কেটিংয়ের আন্ডারে কী কী হেল্প করবেন, আপনি কয়টা রিলস বানায় দিবেন, কয়টা আপনার বড় ভিডিও যাবে, ওগুলো থাম্বনেইল কেমন হতে পারে, সম্ভাব্য কন্টেন্ট ক্যালেন্ডারটা কেমন হবে, অর্থাৎ 30 দিন ব্যাপী সে কবে কোন কন্টেন্টটাকে সে পোস্ট দিবে, এরকম আপনি একটা স্যাম্পল ডেভেলপ করে ওইটাই আপনার পোর্টফোলিও হয়ে গেল, ওইটাই আপনি দেখাইলেন, দেখায় আপনি বললেন
যে আমি আসলে এই কাজটা এর আগে কখনো করি না, বাট এই হচ্ছে আমার প্ল্যান। আচ্ছা, দ্য মোমেন্ট ইউ ডু নট হ্যাভ দ্য রেডি ওয়ার্ক, অ্যাটলিস্ট ইউ হ্যাভ দ্য প্ল্যান। ওই প্ল্যানটা দেখাই দিলেন, হয়ে যাবে। এগুলোর উপর আসলে একটু কাজ করতে হবে, একটু এফোর্ট দিতে হবে, একটু এফোর্ট দিলে কাজ বের করে নিয়ে আসা কাজ যায়। বের করে নেওয়া যায়। আচ্ছা, এখন দেখা যায় কি আমরা যারা ইয়াং জেনারেশন আছি, বলা যায় আমিও ইয়াং জেনারেশন। হ্যাঁ আমরাই তো বললাম এই যে আচ্ছা, আমরা যারা হ্যাঁ। ইয়াং জেনারেশন আছি, প্লাস এখন আমি আসলে ইয়াং জেনারেশন না, সবার কথাই বলি যে সবাই আচ্ছা। মোবাইল ফোনের মধ্যে আসলে সময়টা অনেক নষ্ট করে। হ্যাঁ। সেই ক্ষেত্রে আপনি কিছু টেকনিক্স আমাদের সাথে শেয়ার করেন যেটা আসলে কাজের ক্ষেত্রে বলেন, সকল ক্ষেত্রে বলেন, অর্গানাইজড থাকা যায় অ্যান্ড প্রোডাক্টিভ থাকা যায়। সত্যি কথা বলতে এগুলোর আসলে কোনো টেকনিক নেই। ইভেন আমি যদি আপনাকে বলি আপনি যাতে ডিভাইস থেকে নিজেকে দূরে রাখতে পারেন, ওই টাইমে দেখবেন আমি বলতে বলতে আমি নিজের মোবাইলে আমি দেখা শুরু করছি আমি কয়টা লাইক, কমেন্ট, ফলোয়ার আমি পাইলাম। সো আমাদের আসলে মূল মানে প্রবণতাই আসলে এই জায়গায় এরকম হয়ে যায়। বাট আমি আপনাকে একটা জিনিস বলবো, যদি স্টুডেন্ট হন, দেখেন কিছু কিছু বুদ্ধি আছে যেই বুদ্ধিগুলো আসলে কোনো কাজের না, অকাজের একটা বুদ্ধি আমি আপনাকে বলি। আপনি খুব বিজি প্রফেশনাল, আপনার একজন বুদ্ধি দিল আপনি মোবাইলের একটা লকার অ্যাপ আপনি ইউজ করবেন, যাতে করে আপনি চাইলেও 1 ঘন্টার আগে ফোন খুলতে না পারেন। ওই 1 ঘন্টায় মনে করেন আপনার একেবারে পৃথিবীর খুব মানে দুনিয়া উল্টায় যাওয়ার মতো কোনো একটা সমস্যা হইলো, আপনার কোনো একটা ক্লায়েন্ট ফোন দিতে পারে, আপনার ফ্যামিলিতে ইমার্জেন্সি হতে পারে। সো এই যে লক করার মাধ্যমে বা আপনার একটা ফোনকে হাইবারনেশনে নেওয়ার মাধ্যমে যে কাজগুলো, এগুলো আসলে প্র্যাকটিক্যালি হয় না। স্টুডেন্ট লাইফে টুকটাক হয়। আপনার হয়তো মনে করেন কালকে এক্সাম আছে, আপনি ফোনটাকে আপনি ওই লকার অ্যাপটাকে আপনি ডাউনলোড করে আপনি 1 ঘন্টা আর পড়াশোনা করলেন না, কেউ চাইলেও আপনার মেসেজ দিতে পারবে না, কল দিতে পারবে না। স্টুডেন্ট লাইফের 1-2 ঘন্টার জন্য ঠিক আছে, বাট আপনি যখন একজন বিজি প্রফেশনাল, সামটাইমস এটা টাফ, আপনি চাইলেও পারবেন না। আপনাকে এই ক্ষেত্রে আসলে যেটা করতে হবে, আমি মানে ডিভাইসের ক্ষেত্রে যেটা আমি মেক শিওর করার চেষ্টা করি, সেটা হচ্ছে আপনি ছোট ছোট স্লট নিয়ে ভাববেন। ছোট ছোট স্লট নিয়ে ভাবা বলতে বোঝায় আপনি হয়তো একটা কাজ, এই কাজটা আমি 15 থেকে 20 মিনিটে আমি শেষ করে ফেলবো, এই 15-20 মিনিট আমি ফোন ধরবো না। আচ্ছা, মানে ওই যে টু ডু লিস্ট করা লাগবে, টু ডু লিস্টের মতো। যেমন আমি সোশ্যাল মিডিয়াতে আমার ফেসবুক পেজের মানে যেই ম্যানেজাররা আছে তারাই মূলত এখন আমার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেল করে, প্রোফাইল থেকে শুরু করে পেজ থেকে শুরু করে আমার ইউটিউব চ্যানেল, আমার লিঙ্কডইন, এগুলো মূলত আসলে তারাই তাদের জায়গা থেকে হ্যান্ডেল করে। কেন? প্রত্যেকটা নোটিফিকেশন আমাকে ডিস্ট্র্যাক্টেড করে, প্রত্যেকটা কমেন্ট। হ্যাঁ, এবং দেখা গেল যে আমাদের তো আসলে যেটা হয়, মনে করেন একটা ভালো ভিডিও বানাইছি, আপলোড দেওয়ার পর মানুষ দেখতেছে কি বলতেছে, মানে এত আনন্দ, ভিউ, এগুলো যে দেখতে যাই, এইটা কিন্তু পরবর্তীতে আসলে আমাদের আপনার ডিস্ট্রাকশনের একটা কারণ হয়ে যায়। তো এই ক্ষেত্রে আসলে বেস্ট হচ্ছে আপলোড অ্যান্ড ফরগেট। ঠিক আছে, ওই জিনিসটা যে আপনি আপলোড দিয়েছেন, ওইটা আপলোড দিয়ে আপনি ফরগেট করেন, দ্যাট উড বি বেটার। বাট সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, আমি এই ক্ষেত্রে যেটা মনে করি, নো ইওর পারপাস। আপনি আসলে কী চাচ্ছেন প্রতিদিনের, যদি আপনি, হ্যাঁ, আপনার একটা ডেইলি গোল থাকাটা খুব জরুরি। আপনি যেই কাজটা আপনি করতে চাচ্ছেন সেটা কেন চাচ্ছেন, এবং কাজটা যদি আপনাকে ভেতর থেকে, দেখেন আমরা কেন সারাদিন ফোন টিপে, এর কারণ আছে। ফেসবুক কেন আসলে পুরা পৃথিবীতে আমাদের ওপরে আপনার কি বলে প্রভাব বিস্তার করার জায়গা পাচ্ছে, এর একটা বড় কারণ হচ্ছে আমরা মানুষ হিসেবে অনেক বেশি ইমোশনাল। আমরা অনেক বেশি ভ্যালিডেশন চাই, অ্যাপ্রিসিয়েশন চাই। আপনি প্রায়, হ্যাঁ, আপনি প্রায় বিভিন্ন মিমে দেখবেন যে মানুষ বিয়ে করে মারা যাওয়ার আগ মুহূর্তে বলে, তুমি কি আমাকে এখনো ভালোবাসো? হ্যাঁ, আমাদের 40 বছর বিয়ে হয়ে গেছে, তাও তাকে বলতে হয়, ভ্যালিডেশন দিতে হয়। দেখেন, আমাদের প্রত্যেকটা লাইক আমাদেরকে একটা সেন্স অফ অ্যাপ্রিসিয়েশন দেয়, প্রত্যেকটা ইমোজি, প্রত্যেকটা কমেন্ট আমাদেরকে একটা জিনিস ফিল করায় যে এই মানুষটা আমার আশেপাশে আসছে। শেয়ারগুলোকে আমরা এক একটা রেকগনিশন হিসেবে দেখি। এই যে প্রত্যেকটা মোমেন্টে যে আমার একটা ইমোশনাল ভ্যালিডেশন লাগে, অ্যাপ্রিসিয়েশন লাগে, এইটার উপরেই কিন্তু মূলত ফেসবুক টিকে আছে। এখন আপনি কন্টেন্ট দিলেন, ওই কন্টেন্ট খালি আপনিই দেখলেন, আর কেউ দেখলো না। মনে করেন ফেসবুক যদি খালি এই নিয়মটাই নিয়ে আসে যে আপনার কন্টেন্ট শুধু আপনিই দেখতে পারবেন, আর কেউ দেখতে, তাই আর কেউ দিবেই না, কারণ আমাদের ভেতরে সেই ভ্যালিডেশনের জায়গাটা আছে। কেন আমি এটা বললাম জানেন? ওই যে ডিভাইস থেকে আপনি যেই হ্যাপিনেসটা পাচ্ছেন, ইমোশনাল ইনসেন্টিভটা পাচ্ছেন, সেম ইমোশনাল ইনসেন্টিভটা আপনি দেখেন অন্য কোনো কাজ থেকে পান কিনা। আচ্ছা,
আপনাকে সেই জায়গাটা রিপ্লেস করতে হবে। এইটা আমাদের ফাইন্ড আউট করতে এইটা আমাদের ফাইন্ড আউট করতে হবে। সেটা হইতে পারে আপনার ফিউচার গোল, সেটা আপনার হবি হইতে পারে, প্যাশন হইতে পারে, খেলাধুলাও হইতে পারে, ইভেন সোশ্যাল মিডিয়াও খারাপ কিছু না, যদি ভালো মতো এইখান থেকেও আপনি নলেজ কন্টেন্ট আপনি বের করতে পারেন। রাইট রাইট, যদি ভালো মতো কাজে লাগানো যায় তাহলে সোশ্যাল মিডিয়াকেও কিন্তু সেটাকেও আপনি আপনার ফেভারে ইউজ করতে পারবেন। এক্ষেত্রে এখন যদি আমি একটু বলি মেন্টরশিপের ব্যাপারটাই যদি একটু আসি, হ্যাঁ, একটা আপনি নিজেও একজন ট্রেনার, তো মেন্টরশিপের আসলে রোলটা কেমন থাকে? মেন্টর আর কোচের আমি একটু আগে পার্থক্যটা বলি, তাহলে মানুষজন আসলে বুঝতে পারবে। মেন্টর আর কোচের ভেতরে খুবই সূক্ষ্ম এবং ছোট্ট একটা পার্থক্য রয়েছে। সচিন টেন্ডুলকার অনেক ভালো ক্রিকেটার, তার কোচ কিন্তু অত ভালো ক্রিকেটার ছিলেন না। জি, সো কিন্তু সচিনের কোচ জানতেন যে কিভাবে আসলে সচিনের ভেতর থেকে বেস্ট খেলাটা বের করে নিয়ে আসা যায়। কোচ যে কেউ হতে পারে, আপনি যেই ফিল্ডে আপনি ভালো করতে চাচ্ছেন, আপনার কোচ আপনার ফিল্ডের বাইরেও যে কেউ হতে পারে, যে কিনা কোচ উচ্চারণের শুরুতে ক, ইংলিশে এটা হচ্ছে কোশ্চেন, কোচ আপনাকে কোশ্চেন দিয়ে হেল্প করবে। আচ্ছা আচ্ছা, কোচের কাজ আপনাকে প্রশ্ন দিয়ে হেল্প করা, সে আপনাকে জিজ্ঞেস করবে আপনি কি অ্যাচিভ করতে চান, আপনার এখন চ্যালেঞ্জ কী কী, কোন কাজটা করতে গিয়ে আপনি কোথায় আটকে যাচ্ছেন, এই ধরনের প্রশ্নগুলো করবে। এবং প্রশ্নগুলো করার পরবর্তীতে আপনি অ্যান্সার দিবেন, ওই জায়গা থেকে আপনার কোচ আপনাকে হেল্প করবে। মেন্টর যেটা করবে, আপনি যেই পথে হাঁটতে চান সেই পথে আপনার আগেই কেউ একজন হেঁটে গিয়েছে, তার পথটা চেনা, আচ্ছা, পথের কোথায় বাঁক রয়েছে, কোথায় গর্ত রয়েছে, এটা সে জানে। সে আপনাকে যখন ওই পথটা দেখাই নিয়ে যাবে, তখন সে হচ্ছে মেন্টর। এবং আমি মেন্টরকে আসলে মনে রাখার জন্য, আমি নিজের মনে রাখার জন্য আমি জাস্ট একটা ওয়ার্ড আমি নিজেকে করাই, সেটা হচ্ছে মনিটর করা। মেন্টর ইজ ইকুয়াল টু মনিটর। সো সে যেহেতু আমার এই পথটা আগেই সে মনিটর করেছে, সো আমিও যখন হাঁটবো তখন সে আমাকে একটা ভালো মনিটরিং গাইডলাইন দিতে পারবে। মেন্টরের যেটা সবচেয়ে বড় রোল আমি এক্ষেত্রে আসলে মনে করি, সেটা হচ্ছে সবার আগে আমাদের গোল সেট করতে হবে। গোল সেট করার পরবর্তীতে আমি যেই সেক্টরে যা হতে চাই, আমার আগেই ওই সেক্টরে কেউ যদি সিমিলার কোনো সাকসেস পেয়ে থাকে বা সিমিলার এক্সপার্টিস যদি থাকে, ওই মানুষটাকে অবশ্যই আমার মেন্টর হিসেবে আমার পাশে নিয়ে আসা উচিত। আচ্ছা, এর কারণ হচ্ছে উনি উনার লাইফ থেকে করতে গিয়ে উনি হয়তো তার ওই পুরো জার্নিতে উনি 10টা ভুল করেছেন, উনি আমার সাথে শেয়ার করলেন, আমি হয়তো 3টা বা 4টা ভুল করব, কিছু ভুল করবই, কিন্তু ওই যে 10টা ভুল থেকে যে আমি নেমে আসতেছি 3 কিংবা 4টা ভুলে, এইটাই আসলে মেন্টরের কৃতিত্ব। মেন্টর আমাদেরকে এই জায়গাটায় হেল্প করে। সেক্ষেত্রে আমি যদি বলি যে অনেক সময় মেন্টর আপনি যে বললেন যে হেল্প করে, এখন অনেকেই আছে যে আমরা ওই যে কোচিংয়ের যে বিষয়, হ্যাঁ, আমরা কাজ শিখলাম, কোর্স করলাম, এই পর্যন্তই সীমাবদ্ধ, কিন্তু তারপরে যে আমার একটা হেল্পের প্রয়োজন হয়, আমার একটা সাপোর্টের দরকার হয়, সেটা কতটুকু ইম্পর্ট্যান্ট, সেটা আমি সকল ক্ষেত্রেই আমি জানতে চাচ্ছি। আমি আপনাকে এটার একটা অ্যামেজিং স্ট্যাটিস্টিক্স দিই, তাহলে আপনি বুঝতে পারবেন। ওয়ার্কপ্লেস লার্নিংয়ের আপনার হচ্ছে যে ডেটাগুলো আসে, যে একটা মানুষ আসলে কর্মক্ষেত্রে শেখে কিভাবে, সেখানে দেখা গিয়েছে 80% লার্নিং হচ্ছে অন দ্য জব ট্রেনিং। অন দ্য জব ট্রেনিং মানে আপনাকে একটা কাজ শেখানো হয়েছে, কাজটা আপনি করতে করতে এটাকে আরও আপনি ডেভেলপ করবেন। শেখার পরে অ্যাপ্লিকেশন করতে গিয়ে আমাদের কিন্তু কেস টু কেস বেসিসে অনেক চ্যালেঞ্জ হয়, সিচুয়েশন টু সিচুয়েশন অনেক চ্যালেঞ্জ হয়, পার্সন টু পার্সন অনেক চ্যালেঞ্জ হয়। ওই মোমেন্টে যে প্রতিটা, যখনই আমি পথ চলছি আটকে যাচ্ছি, কেউ শুধরে দিচ্ছে, আবার আটকে যাচ্ছে, আবার শুধরে দিচ্ছি, ভুল পথে চলে যাচ্ছি, শুধরে দিচ্ছে, স্লো হয়ে যাচ্ছি, গতি এনে দিচ্ছে, গতি বেশি হয়ে যাচ্ছে, স্লো করে দিচ্ছে, বা আমাকে স্ট্যান্ডার্ড গতিতে নিয়ে আসছে। এই যে কাজ করতে করতে যে শেখা, এটা মেইন ট্রেনিংয়ের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ। তারা মেইন ট্রেনিংকে তারা ধরে মাত্র 10%, থিওরিটিক্যাল নলেজকে ধরে 10%, আর অন দ্য জব ট্রেনিং অর্থাৎ জবটা করতে করতে অনগোয়িং মনিটরিংয়ের মাধ্যমে যে ট্রেনিং, এইটার ইম্প্যাক্ট তারা ধরে 80%। আচ্ছা আচ্ছা, সো এইটা আমাদের ওই শেখার চেয়েও অ্যাপ্লাই করে করে শেখাটা হচ্ছে বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, এক্ষেত্রে তাহলে আমার আপনার কথায় যেটা বুঝলাম যে আমাদের আসলে সাপোর্টটা খুবই দরকার, সাপোর্টটা অনেক বেশি প্রয়োজন। আচ্ছা,
তো একটা বিষয় এখানে অ্যাড করতে চাচ্ছি, আমাদের এসআর ড্রিম আইটিতে আমরা কিন্তু 24 ঘন্টায় 40 থেকে 50 ঘন্টার সাপোর্ট দিচ্ছি। একটু ফানি মনে হতে পারে আপনার কাছে, একাধিক মানুষ হয়তো সাপোর্ট দিচ্ছে। একাধিক, আচ্ছা আপনি আসলে বিষয়টা কি জানেন, যারা বুঝার তারা বুঝে, আর যারা হাসে তারা আসলে বুঝে না। এটাই আমি একটু এই জন্য জিজ্ঞেস করলাম আপনাকে, যে একাধিক সাপোর্ট ট্রেনারের মাধ্যমে আমরা প্রতিদিন 50 ঘন্টার একটা সাপোর্ট প্রোভাইড করছি আমাদের স্টুডেন্টদেরকে। অ্যান্ড এটার মেইন উদ্দেশ্যই যে আপনি যে বললেন যে তাদের শিখতে, মানে ওরা তো কাজ করতে যেয়ে শিখবে, কাজ করতে যেয়ে তো প্রবলেমে পড়বে, সেই প্রবলেমগুলো যেন ওরা আমাদের কাছ থেকে রিয়েল টাইমে যাতে এখান থেকে সলভ করতে পারে। কারণ ফ্রিল্যান্সাররা তো আসলে বাসায় বসে কাজ করে, ওদের তো আর অফিসে যাওয়ার প্রয়োজন হয় না, তো ওরা আসলে ওই প্রবলেমগুলো কার কাছে সলভ করবে? আমাদের কাছ থেকে শিখেছে, এই জন্য আমরাই ওদেরকে এই প্রবলেমগুলো সলভ করে দিই। চমৎকার একটা সাপোর্ট এটা। আচ্ছা, তো ফ্রিল্যান্সিংয়ের বিষয়টায় যেহেতু আসলাম, এখন আমাকে একটু বলবেন যে মানে ফ্রিল্যান্সিংয়ের ভবিষ্যৎটা কি, ফ্রিল্যান্সিংয়ের ফিউচার ট্রেন্ডসগুলো কি কি? আচ্ছা, ফ্রিল্যান্সিংয়ের ফিউচার ট্রেন্ডসগুলো কেমন হবে বলি, তার আগে একটু বলে নেই যে আসলে অনেক মানুষ আছে যারা ফুল টাইম জব করার সময় তারা ভাবে তার লাইফের সব শেষ হয়ে গেছে একটা ফুল টাইম জব করতে গিয়ে। আমি হচ্ছে লাইফটাকে আমি ছোট্ট ম্যাথমেটিক্যাল রেশিওতে দেখি। এক সপ্তাহে টোটাল ঘন্টা কত হিসাব করেন দেখি, আপনার এটা কুইজ। আচ্ছা, 24x7, এক সপ্তাহে টোটাল ঘন্টা হচ্ছে 168। কোনো একটা মানুষ যদি সপ্তাহে 5 দিন 9টা থেকে 5টা পর্যন্ত জব করে, মানে সে 40 ঘন্টা সে ওই জবকে সময় দিচ্ছে। একটা সপ্তাহ 168 ঘন্টা, আর একটা ফুল টাইম জব 40 ঘন্টা। আমি যদি রেশিও বের করি, এটা লেস দেন 25%। তার মানে যেই মানুষটা 9টা থেকে 5টা পর্যন্ত জব করে, সেও কিন্তু টোটাল সপ্তাহের 4 ভাগেরও 1 ভাগেরও কম সময় অকুপাইড আছে। বাকি 4 ভাগের 3 ভাগ সময় সে কী করবে? 4 ভাগের 1 ভাগ বাকি সে ঘুমাবে, এটা তার ঘুমানো উচিত। এটা ছাড়া বাকি যে আরও হাফ সময় আছে, কি করবে সে? আমি এই জিনিসটা এই কারণেই বললাম, আমাদের আস্তে আস্তে ফ্রিল্যান্সের একটা অনেক বড় ট্রেন্ড ওয়ার্কিং প্রফেশনালদের ভেতরেও ঢুকে যাচ্ছে। কারণ ওই ফুল টাইম জবের পরেও কিন্তু আমি যদি ঘুমের সময়টা বাদও দেই, আমি ধরলাম আমার 7 দিনে 7-8 56 ঘন্টা ঘুমানো প্রয়োজন, তো 56 আর এখানে আমার 40, আমার চলে যাচ্ছে টোটাল 96 ঘন্টা। আমি যদি আরও ধরে নিই যে আমার 7 দিন অন্তত 2 ঘন্টা করে আমরা রেস্ট নিব, 14 ঘন্টা চলে যায়। এখানে আমার 110 ঘন্টা, আমার হাতে কিন্তু আরও 58 ঘন্টা। এর মধ্যে আপনি আপনার ব্যক্তিগত সময় বাদ রেখেও অন্তত 20 থেকে 30 ঘন্টা আপনি চাইলেই প্রোডাক্টিভ করতে পারেন। এবং এই যে 20 থেকে 30 ঘন্টা যে এক্সট্রা প্রোডাক্টিভ করতে পারা, দেয়ার ইজ অ্যান অপরচুনিটি টু মনিটাইজ দ্যাট মোমেন্টস। আপনি সেই সময়গুলোকে আপনি মনিটাইজ করতে পারবেন। ট্রেন্ডসগুলো যদি একটু বলি, ডিজিটাল মার্কেটিং একটা অনেক বড় ট্রেন্ডসের দিকে আমরা যাচ্ছি, কারণ আমাদের ইমেইল মার্কেটিং থেকে শুরু করে কন্টেন্ট মার্কেটিং, ডিজিটাল মিডিয়াতে, কারণ এখন টিভি দেখার হার অনেক কমে গেছে। নিউজ পেপারগুলা তারা এখন অনলাইন ভার্সনে চলে যাচ্ছে। অনেক টিভি প্রোগ্রাম তারা এখন তাদের স্পন্সরশিপ পেতে সমস্যা হয়। টিভি প্রোগ্রাম তারা তাদের ওই স্পন্সরশিপের চেয়ে, কারণ কোনো একটা নির্দিষ্ট টিভি চ্যানেলের কোনো একটা প্রোগ্রাম নির্দিষ্ট মোমেন্টে কত মানুষ দেখেছে, এই টিআরপির এক্স্যাক্ট ক্যালকুলেশনটা কংক্রিটও না, তার উপরে অনেক কমপ্লিকেটেড। এই কারণে প্রতিষ্ঠানগুলো যখন ROI ক্যালকুলেট করে যে আমি 1 লাখ টাকার অ্যাড স্পেস আমি কিনলাম, কত টাকা আমি বেনিফিট পাচ্ছি, এটা টাফ। তার চেয়ে তারা যদি সোশ্যাল মিডিয়াতে টার্গেট মার্কেট সেট করে যদি তারা কন্টেন্টগুলোকে পুশ করতে পারে, অ্যাটলিস্ট বলতে পারবে যে হ্যাঁ, আমি রাইট মানুষের দ্বারা আমি নোটিসড হচ্ছি। সো ডিজিটাল মার্কেটিং একটা বড় জায়গা নিয়ে নিবে, এবং এর আন্ডারে কন্টেন্ট মার্কেটিং, ইমেইল মার্কেটিং, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, SMS মার্কেটিং বলেন, মোবাইল মার্কেটিং বলেন, অর্থাৎ অ্যাপ রিলেটেড যে মার্কেটিংগুলো রয়েছে, এর পরবর্তীতে আপনার যে PPC রয়েছে, এরকম যত অপশন রয়েছে এগুলো আপনার অনেক বেশি ওয়াইড হয়ে যাবে। সো ডিজিটাল মার্কেটিংয়ে যারা কিনা অনেক বেশি আগানো থাকবে, তারা এখান থেকে একটা বড় অপরচুনিটিস পাবে। সেকেন্ড ওয়ান, যারা আমাদের নতুন কিছু আসলে ফ্রিল্যান্স জব তৈরি হয়ে যাবে, একটা মানুষ একটা অফিসে আর কাজ করবে না। তারা হয়তো চাইবে যে আমি মাল্টিপল টাইমে মাল্টিপল অফিসকে আমি সাপোর্ট দিব, সেটা ওরা করতে পারে, ওইটা সে করতে পারবে। দেখা গেলো কোনো একটা প্রতিষ্ঠানের জন্য হয়তো কোনো একটা বিজনেস রিপোর্ট লিখতে হবে, তার সবসময় অফিসের হেডকোয়ার্টারে বসে থাকার দরকার নেই। তাকে ব্রিফ পাঠিয়ে দিবে, সে ঘরে বসে একবার একটা অফিসের পাঠাবে, এরপর আরেকটা অফিসের পাঠাবে। এই সময়টা খুব দ্রুত চলে আসতেছে, এবং এই জায়গাটা এক্সট্রিমলি কম্পিটিটিভ
হচ্ছে। কারণ আগে যেটা ছিল আপনার একটা স্কিল আছে মানেই আপনি অনেক আগানো। এখন আমাদের স্কিল ডেভেলপমেন্টের ব্যাপারে আমাদের মোটিভেশন এত বেশি আমরা দিয়ে দিছি, এখন প্রত্যেকেই শুধু সিঙ্গেল স্কিলে আর বসে থাকতেছে না, মাল্টিপল স্কিল তারা অ্যাচিভ করতেছে, এটা উচিত এখন, এবং এটা উচিত। এবং সেই ক্ষেত্রে আমি যেটা মানে বেস্ট অপশন আমি মনে করি সেটা হচ্ছে, একটা সময় ছিল আপনি একটা স্কিল দিয়ে আপনি একটা জব পেয়ে যেতেন, এখন আপনাকে কিছু কিছু স্কিল ম্যান্ডেটরি লাগবেই। যেমন সত্যি কথা বলতে সফট স্কিলস থাকা এটা একটা সময় এক্সট্রা কিছু হবে না। আচ্ছা, এটা সবার মধ্যে সুন্দর করে কথা বলতে পারা, কমিউনিকেশন স্কিল, প্রেজেন্টেশন স্কিল, এইটা একটা সময় এক্সক্লুসিভ কিছু থাকবে না, সবাই পারবে সেটা, সবাই পারবে। এমনও দেখা যাবে যে একটা সময় গিয়ে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন বানানো খুব একটা কঠিন কিছু মনে হবে না। আমার মনে হয় এখন এটা অলরেডি হয়ে গেছে। আপনি নিজেই চিন্তা করে দেখেন, 5 বছর আগে পাওয়ার পয়েন্ট যতজন বানাইতে পারতো এখন তার চেয়েও বেশি মানুষ পারে। সামনে আরও বেশি মানুষ পারবে, কারণ এআই আমার হয়ে পাওয়ার পয়েন্ট আরও ইজিলি বানাই দিবে। ঠিক আছে, এবং সেই জায়গায় কিন্তু আমাদের কিন্তু নিজেদের আসলে ডিফারেন্স তৈরি করার কিছু নাই। সো ডিফারেন্সটা আসলে তৈরি করতে হবে যে ওই জায়গাতেই নিজের থট প্রসেসে, কোশ্চেনিং ক্যাপাসিটিতে, প্ল্যানিংয়ে, এক্সিকিউশনে। এবং এইটার জন্যই আমাদের আসলে মানে সামনের যে আমরা ট্রেন্ডগুলো দেখতেছি তাতে আমাদের মাল্টিপল স্কিলের দিকে ফোকাস হওয়াটা খুব জরুরি। মানে একটা স্কিল আমরা গ্যাদার করে বসে থাকলাম তাহলে হবে না, আমাদের মাল্টিপল আমাদের লাগবেই। আচ্ছা, আর এটা লার্নিং, ওই যে প্রথমেই আপনি বললেন যে লার্নিং প্রসেস, ওই লার্নিং প্রসেসের মধ্যে এক্স্যাক্টলি লার্নিং প্রসেসের মধ্য দিয়ে যেতে হবে, যে আগে আমার নিজের শেখার চেষ্টা করতে হবে, যেটা আমার হয়তো 10% বা 20% ক্ষেত্র বিশেষে, এটা বিদেশের রিসার্চ আমাদের সাথে নাও মিলতে পারে। শুরুর ধাপে হচ্ছে আগে আমার নিজের শেখার চেষ্টা করতে হবে, দেন মেন্টরের মাধ্যমে আমার শিখতে হবে, দেন অ্যাপ্লাই করে করে শিখতে হবে। আচ্ছা, সো এই যে ফ্রিল্যান্সিংয়ের বিষয়টা, এটা তো আমাদের এখানে দেখা যাচ্ছে, আমাদের এসআর ড্রিমাইটের কথা যদি বলি, ক্লাস 6-এর বাচ্চারাও ফ্রিল্যান্সিং করছে, বা যারা রিটায়ার্ড আছে তারাও ফ্রিল্যান্সিং করছে, আর যারা জব হোল্ডার আছে তারাও করছেন। তো প্রত্যেকের ক্ষেত্রে একটু বলবেন যে আসলে স্টুডেন্ট লাইফটাকে ব্যালেন্স করা, তারপর স্টুডেন্ট লাইফের সাথে জবের সাথে ফ্রিল্যান্সিংটাকে, ওয়ার্ক লাইফটা ব্যালেন্স করা, এটা কিভাবে করবে? এটার জন্য আসলে আমরা একটা রুটিন এনশিওর করতে পারি, কারণ ওইটার হিসাবটা আমি আগেই দিয়েছিলাম যে আপনি যদি হিসাব করে দেখেন, সপ্তাহে আপনার যে 168 ঘন্টা রয়েছে, আপনার ফুল টাইম 5 দিন যদি স্কুলও থাকে, আপনি 5-8 ঘন্টা আপনি স্কুলে আছেন। বাকি 128 ঘন্টার প্ল্যানটা করে ফেলেন, যেটা কিনা আপনার 75% টাইম। সেখানে আপনার কতটুকু আপনার ঘুম প্রয়োজন, আপনার কতটুকু রেস্ট প্রয়োজন, আপনার ফ্যামিলিতে কাজ কতটুকু। আমি এই ক্ষেত্রে আপনাকে বলবো, আপনি হয়তো শুরুতে দৈনিক 2 ঘন্টা হিসেবে আপনি একটা প্ল্যান নিয়ে আগাতে পারেন। যে আপনি প্রতিদিন অন্তত 2 ঘন্টা আপনি সময় দিবেন অন্তত নতুন কোনো না কোনো একটা স্কিল শিখতে, এবং সপ্তাহে আমার 14 ঘন্টা, আপনি এইভাবে একটা রুটিনে চলে আসা। এবং সবচেয়ে বড় কথা কি, আপনাকে যাতে জোর করে কোনো কিছু শেখাতে না হয়, আপনি শেখা জিনিসটাকে একটু আনন্দ নিয়ে আপনি শিখবেন, ইন্টারেস্ট নিয়ে। এবং এটা জানতে হবে যে আমি আমার এই শেখার জিনিসটা আমি কোথায় অ্যাপ্লাই করব। আমি আমার লাইফের একটা খুব ভ্যালুয়েবল লেসন আমি বলি, সেটা হচ্ছে টাকা আর্ন করার পাশাপাশি টাকা খরচ করতে জানতে হয়। আপনি যদি আপনার পছন্দের কাজে টাকা যদি খরচ করতে জানেন, ওই মোটিভেশনটা আপনাকে পরবর্তীতে আরও গ্রো করার জন্য হেল্প করবে। যে আমার আরও টাকা ইনকাম করতে হবে, নট আরও টাকা ইনকাম করতে হবে, বাট এইরকম আরও এক্সপিরিয়েন্স গ্যাদার করার মতো আমার ক্যাপাসিটি ডেভেলপ করতে হবে। ঠিক আছে, সো আমাদের যেটা হয়ে গেছে, আমাদের আসলে একটা মধ্যবিত্তের মাইন্ডসেট, কিছু হলেই আমরা একটু সেভ করি। এক্স্যাক্টলি সেভ প্রয়োজন অবশ্যই। যে কোনো ধরনের প্রতিকূল বাস্তবতায় আপনার যাতে অন্তত 6 মাস থেকে 1 বছর আপনি কাজ করবেন না, কিন্তু আপনার চলার মতো যাতে টাকা থাকে, এই সেভিংসটা দরকার, এই সেভিংসটা মাস্ট। বাট এর পাশাপাশি আমি আপনাকে বলবো, ফোকাস রাখার জন্য আপনি যখন স্কিল ডেভেলপ করতে যাচ্ছেন, আপনার ওই স্কিল দিয়ে আপনি কী কী অ্যাকমপ্লিশমেন্ট পাচ্ছেন, কাদের কাদের সাথে আপনি কাজ করছেন, তারা কী কী বেনিফিট পাচ্ছে, তারা কী কী কমপ্লিমেন্ট দিচ্ছে, আপনার কী কী আর্নিং হচ্ছে, ওই আর্নিং দিয়ে আপনি ফ্যামিলিকে কীভাবে সাপোর্ট দিচ্ছেন। আপনার বাবা মা ভাবতো যে আপনি ফ্যামিলির হয়তো দায়িত্ব নেওয়ার মতো ক্যাপাসিটি সম্পন্ন না, আপনি তাদেরকে আপনি ক্যাপাসিটির তাদেরকে দেখাতে পারছেন, এই ফিলিংগুলো আপনাকে প্রোডাক্টিভ রাখবে। আমি চাইবো না যে আপনাকে এক্সটার্নাল কেউ মোটিভেটেড করুক যে এখানে গেলে অনেক টাকা আছে। আমি বলবো যে আপনি স্কিলটা শিখেন, নিজেকে এক্সপ্লোর করে দেখেন যে আসলে আপনার পক্ষে আসলে কতটুকু নেওয়া সম্ভব নলেজ, কতটুকু দেয়া সম্ভব সেবা। এখন এই যে স্কিল ডেভেলপমেন্ট নিয়ে তো আমরা অনেক কথা বললাম, বিষয়টা কি অনেকেই বলে যে
স্কিল ডেভেলপ করার আগেই তারা চিন্তা করে যে ওইটা দিয়ে কিভাবে টাকাটা ইনকাম করবে। প্রথমেই ওদের মাথায় এটা থাকে যে টাকা কবে আর্নিং করব। যেহেতু এসআরড্রিমআইটি আমরা হচ্ছে ট্রেনিং প্রদান করে থাকি, তো আমরা ম্যাক্সিমাম এই কোয়েশ্চেনটা আমরা ফেস করে থাকি যে কোর্স করলে কবে থেকে টাকা ইনকাম করতে পারবো। তো এই যে চিন্তাধারাটা এটা কিভাবে চেঞ্জ আচ্ছা, করব? আমি এই চিন্তাধারা আমি চেঞ্জ করি এইভাবে যে কোর্সের সাথে আমি টাকার সম্পর্ক না দেখে আমি কোর্সের সাথে সেক্টরের সম্পর্ক দেখি, যে কোন সেক্টরে আমি জিনিসটাকে অ্যাপ্লাই করব। দেখেন, টাকা হচ্ছে একটা বাই প্রোডাক্ট, এইটা কোনো না কোনো একভাবে চলে আসে। আমাদের ইসলাম ধর্মে বলা আছে, আমি শুনেছি, তথ্যগত বা সোর্সটা আমার হয়তো এক্স্যাক্ট মনে নেই, যে প্রত্যেকটা প্রাণী পৃথিবীতে আসার 40,000 বছর আগেই তার রিজিক নির্ধারিত হয়ে গেছে। আমাদের কাজ শুধুমাত্র সেটাকে ঠিকমতো পার্সু করা। তা আমি আপনাকে যেটা বলবো, সবার আগে আর্নিংয়ে ফোকাস না করে লার্নিংয়ে ফোকাস করেন, এবং আপনি কোথায় কিভাবে অ্যাপ্লাই করবেন। আমি যেটা ফিল করি কি, দেখেন, আমরা যারা ফ্রিল্যান্সিং সেক্টরে বা যারা কিনা আসলে এন্টারপ্রেনারশিপ রোলে আমরা কাজ করি, আমাদের সব মাস কিন্তু আমরা সমান পরিমাণ আমাদের ক্যাশ ফ্লো হয় না। রাইট, এক এক মাসে এক এক হ্যাঁ, এক এক মাসে এক এক পরিমাণ যেহেতু ক্যাশ ফ্লো হয়, সো সেক্ষেত্রে আমি কিন্তু ক্যাশের উপরে আমার হ্যাপিনেসকে আমি ডিপেন্ডেন্ট করাই না, আমি অ্যাকশনের ওপরে আমার হ্যাপিনেসটাকে ডিপেন্ডেন্ট করি, যে কাজটা যাতে আমার ভালো লাগে, প্রতিদিন কাজটা আমাকে নতুন নতুন অভিজ্ঞতা দিচ্ছে কিনা, নতুন কিছু জানাচ্ছে কিনা, এটা করতে গিয়ে আমার মেন্টরের সাথে, আমার অন্যান্য সহকর্মীদের সাথে, আমার আরও যারা পার্টিসিপেন্ট আছে তাদের সাথে আমার ভালো একটা মেমোরি তৈরি হচ্ছে কিনা। এটা হলে যেটা হবে, একটা স্কিল ক্ষেত্র বিশেষে শিখতে, বেসিকটা শিখতে 3 থেকে 6 মাস লাগে, কমার্শিয়াল পজিশনে নিয়ে যেতে 6 থেকে হয়তো 1 বছর লাগবে। আপনি হয়তো ভালো ভালো ক্লায়েন্টগুলো আপনি 1.5 থেকে 2 বছর টানা কাজ করার পরে পাবেন। শুরুর দিকে আপনি ছোট ছোট ক্লায়েন্ট নিয়ে আপনাকে কাজ করতে হবে। সো এটা একটা সিরিজের মতো, ওঠাটা খুব একটা টাফ কিছু নেই, এটা সিঁড়ির মতো উঠতে হয়। তো এই কারণে আমাদের আসলে যেটা করা উচিত, এই যে পুরো সিরিজে আমরা টাকা যেটা পাবো, টাকা পাওয়ার আগে যে ঘটনাগুলো ঘটতেছে, ওই ঘটনা যাতে আমাকে হ্যাপিনেস দেয়। আচ্ছা, ঠিক আছে, কারণ টাকা লাগবে, টাকা সবারই লাগে, ঠিক আছে। এই ভিডিওতে যাদেরকে দেখতেছেন তাদেরও লাগে, ভিডিওর পিছনে যারা আসছেন, যারা শুনতেছেন, সবারই লাগবে। মানি ইজ এ নেসেসিটি, বাট আপনি কখনোই এই মানি ট্র্যাপে পড়ে যাবেন না। এতে করে যেটা হয় কি, আপনি মানি ট্র্যাপে পড়ে গেলে যেটা হয়, আপনার স্কিল ডেভেলপমেন্টের দিক থেকে ফোকাস কমে যাবে। এত আর্লি হ্যাপিনেস ভালো না, আমাদের হচ্ছে একটু আর্লি গ্র্যাটিফিকেশন চলে আসে, এইটা আসলে পরবর্তীতে আমাদের ফোকাস এবং প্রোডাক্টিভিটিকে নষ্ট করে দেয়। স্ট্রাগল জিনিসটাও বুঝে না। হ্যাঁ, স্ট্রাগল করলে দেখা যায় যে মানুষ আসলে আরো ভালো কিছু করতে পারে, তাই না? ওর মধ্যে আমি বলবো যে চ্যালেঞ্জেস নেওয়ার ক্যাপাসিটিটা বেড়ে যায়। এক্স্যাক্টলি। রাইট। এখন আমি আপনাকে যে প্রশ্নটা করব, আমি যেটা জানতে চাবো, এই বিষয়টা নিয়ে সচরাচর অনেকে মানে কেউ কথা বলে না, যেটা নিয়ে আসলে আমার মনে হয় যে আমরাও না বলি না, আপনাকে বলতেই হবে, কারণ আচ্ছা। আপনি একজন লাইফ কোচ, তো আপনার হ্যাঁ। কাছ থেকে আমার এটা জানার আছে। ফ্রিল্যান্সারদের মেন্টাল হেলথ নিয়ে কেউ কথা বলে না। হ্যাঁ, ওরা শুধু ফ্রিল্যান্সার মানে টাকা, এতটুকুই। এর বাইরে যে তাদেরও একটা লাইফ আছে, তাদের যে মেন্টাল হেলথ আছে, বা এই মেন্টাল হেলথটাকে তারা কিভাবে ঠিক রাখবে, এগুলো নিয়ে কেউ কথা বলে না। তো আজকে আপনার কাছ থেকে আমরা শুনবো এই কথাগুলো। এটার আমি সব কিছু মানে প্র্যাকটিক্যাল লাইফ থেকে আমি এক্সাম্পল দিয়ে বলি। আপনি কোনো খেলাধুলা করতেন? না, ব্যাডমিন্টন? না ওইভাবে আচ্ছা, খেলা কোনো হয় কিছু মানে। আমি ছোটোবেলায় অনেক ক্রিকেট খেলতাম। আচ্ছা, এক বিকাল যদি ক্রিকেট খেলতে না পারতাম, মন এত খারাপ হইতো, বাসায় গিয়ে খুব মানে রাগ করে বসে থাকতাম। বিকালবেলায় বাসায় যদি গেস্ট, আত্মীয় স্বজন বেড়াইতে আসতো, খুব বিরক্ত লাগতো। এখন আমার গেস্ট করা লাগবে, অ্যাটেন্ড করা লাগবে, আমি খেলতে যাইতে পারতেছি না। ইভেন ওই সময় বাইরে কোথাও দাওয়াত খাইতে গেলেও আমি যেতে চাইতাম না, কারণ খেলাটা আমার মিস হয়ে যাবে। দেখেন, ওই খেলাটা খেলে আমরা কিন্তু আসলে টাকা পাই না, কি পাই? মানসিক শান্তি, আনন্দ। মানসিক শান্তি। আমাদেরকে ওইটা একটা স্মৃতি দেয়, ফিল করায় যে আমি ওই খেলাটাকে আমি ভালোবাসি দেখে ওই খেলার ওই মোমেন্টটা আমার কাছে অনেক মেমোরেবল, অনেক সুইট ওই সময়গুলো আমার জন্য। তা আমি যেটা বলবো, আমাদের প্রত্যেকটা মানুষের ভেতরেই আপনি ফ্রিল্যান্সিংয়ের স্কিল ডেভেলপমেন্টকে আপনার একটা পছন্দের খেলা মনে করেন। যেই দিন আমি ক্রিকেট খেলায় হারতাম, সেই দিনও আমার খারাপ লাগতো, কিন্তু তাও যে আমি খেলছি, খেলার আনন্দটা থাকতো। ঠিক সেরকম আপনি অনেক বিট করেও আপনি একটা কাজ পেলেন না, বিটটা যে করছেন এইটি ইটসেলফ আনন্দের একটা বিষয়। মূল কথা হচ্ছে, ছোটোবেলায় যেই খেলাটা আপনাকে আনন্দ দিত, আপনি ফ্রিল্যান্সিংয়ের অ্যাক্টিভিটিসকে
সেরকম একটা আনন্দময় খেলা হিসেবে আপনি তুলনা করেন। এতে করে যেটা হবে, এই সমস্ত জায়গা থেকে হ্যাপিনেস পাওয়াটা অনেক অনেক বেশি আপনার কি বলবো, অনেক বেশি নিঃশর্ত হ্যাপিনেস আপনি পাবেন। এইটা অনেক ভালো লাগার একটা জায়গা। সেকেন্ডে আরেকটা জিনিস আমি আপনাদেরকে বলে দিই, কারণ আমাদের লাইফের মানে মেন্টাল হেলথের সাথে আমাদের অনেক কিছু জড়িত। তো আমাদের যেটা হয়, আমাদের রোম্যান্টিক লাইফের অনেক ইস্যু এটার সাথে কানেক্টেড। এটা আমি সবসময় বিলিভ করি যে আপনি অবশ্যই আপনার লাইফে সেই মানুষটাকেই চুজ করবেন যেই মানুষটা আপনার কাজকে শ্রদ্ধা করবে, আপনার গোলকে শ্রদ্ধা করবে। যেই মানুষটার আপনার কাজের প্রতি শ্রদ্ধা নাই, গোলের প্রতি শ্রদ্ধা নাই, এবং আপনার সেই কাজটা করার জন্য যেই স্ট্রাগল করতে হবে ওই প্রেক্ষাপটের প্রতি শ্রদ্ধা নাই, সে আসলে লং টার্মে আপনার জন্য কখনোই কোনো স্ট্রেংথ হবে না। আমার কথা হচ্ছে, একটা মানুষ যাতে আপনার জন্য স্ট্রং পয়েন্ট হয়, সে যাতে আপনার জন্য উইক পয়েন্ট না হয়, আপনার যাতে পিছায় যাওয়ার কোনো কারণ না হয়। সো এই ক্ষেত্রে আমি জাস্ট একটা জিনিসই বলি যে আপনি যদি দেখেন আপনার সাথে কোনো একটা মানুষের গোল ম্যাচ করতেছে না, তার সাথে আপনার লাইফের স্টেজ ম্যাচ করতেছে না, এবং যদি আপনি দেখেন যে আপনি যেই স্পিডে যেই ডিরেকশনে যেতে চান সেটা ম্যাচ করতেছে না, এবং শুধু তাই না, ম্যাচ না করার পরও সে আপনার সাথে ম্যাচ করতেও আগ্রহী না, তার কাছে আপনার গোলও ক্লিয়ার না, আপনার গোলের পেছনের যে মোটিভেশন, যে ড্রাইভ, ওইটাও ক্লিয়ার না, ওই মানুষের উপস্থিতি আপনার মেন্টাল হেলথের খারাপের কারণ হতে পারে। কারণ এটা হচ্ছে অনেকটা এরকম, যার সাথে আপনার গোল ম্যাচ করবে না সে শুরুতেই আপনাকে ছেড়ে যাবে, যার সাথে আপনার গোল ম্যাচ করবে কিন্তু ডিরেকশন ম্যাচ করবে না, সে কিছুদিন আপনার সাথে থাকবে, পরে ছেড়ে দিবে, কারণ ডিরেকশন ম্যাচ করতেছে না। যার সাথে আপনার গোল ম্যাচ করবে, ডিরেকশনও ম্যাচ করবে, কিন্তু স্পিড ম্যাচ করবে না। আপনি আপনার লাইফের যত বছরে যা অ্যাচিভ করতে চান, উনি তত বছরে সেটা অ্যাচিভ করতে চায় না, তখন সে হয়তো মাঝপথে আপনাকে ছেড়ে যেতে পারে যদি কম্প্রোমাইজিং জায়গায় না থাকে। সো এই ক্ষেত্রে আমি বলবো পিপল সিলেকশনটা আপনার লাইফের খুব ইম্পর্টেন্ট ডিসিশনের একটা। কারণ আমরা যত যাই বলি, কারণ হয় কি, তোমার হ্যাপিনেস অন্য কারো উপরে নির্ভর করা উচিত না, আমরা বলি, বাস্তবে এটা হয় না। প্রত্যেকটা মানুষের হ্যাপিনেসের সাথে তার ফ্যামিলির হ্যাপিনেস এটা কানেক্টেড। আমরা যতই চাই, আমরা আইসোলেটেড আইল্যান্ড হিসেবে আমরা থাকতে পারবো না। সো সেক্ষেত্রে আমি বলবো ক্লিয়ার কমিউনিকেশন রাখেন আপনার ফ্যামিলি মেম্বার, আপনার যদি ভালোবাসার মানুষ থাকে তাদের সাথে, আপনার গোল ক্লিয়ার করেন, ডিরেকশন ক্লিয়ার করেন, লাইফের স্টেজ ক্লিয়ার করেন, স্পিড ক্লিয়ার করেন। এই জায়গায় ডিফারেন্স থাকায় কোনো সমস্যা নাই। সমস্যাটা তখনই যখন কিনা একজনের স্টেজের সাথে আরেকজনের স্টেজ মিলে তো নাই, মানে মেলানোর জন্য কেউ আগ্রহীও হয় না। সো কাজটাকে খেলার মতো দেখেন, এবং মূল কথা কি, ক্লায়েন্ট এসে যাতে টাকা দিয়ে আপনাকে হ্যাপি করতে না হয়, আপনি কাজটা নিয়ে ভাবতেছেন, ওই ভাবনাই যাতে আপনার ভেতরে হ্যাপিনেস চলে আসে। আমি যখন কোনো একটা কাজের জন্য আমি যখন পিচ রেডি করি, আমার এমন অনেক ভিডিও আছে যেটা বানানোর সময় আমার খুব ভালো লাগছে, ভিউ হয়েছে খুব অল্প, তাও আমার খারাপ লাগে না। আমি যেটা বানাইতে চাইছি, যেটা বলতে চাইছি, সেটা আমি বলছি। সো ডু নট ওয়েট ফর দ্য রেজাল্ট, মেক শিওর দ্যাট ইউর অ্যাকশন ইজ মেকিং ইউ হ্যাপি। সো এখানে মানে এই ফ্রিল্যান্সারদের মেন্টাল হেলথের জন্য আসলে মেন্টাল সাপোর্টটা খুব প্রয়োজন, হ্যাঁ তাই না? এটাই ডেফিনেটলি মেন্টাল হেলথের জন্য অবশ্যই মেন্টাল সাপোর্ট প্রয়োজন। আচ্ছা, যদি সাপোর্টটা ভালো থাকে তাহলে আমরা বলতে পারি যে তার মেন্টাল হেলথটাও ভালো থাকবে। হ্যাঁ, এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে এই ফ্রিল্যান্সিং যারা করে, এই ফ্রিল্যান্সিংটা তাদের লাইফে পার্সোনাল গ্রোথে কতটুকু কাজে দেয়? আচ্ছা, এটা ডেফিনেটলি কাজে দেয়। আমি যতদূর আসলে বুঝতে পারি যে আপনি যখন কোনো একটা স্কিল নিয়ে আপনি কাজ করছেন, দেখেন আপনি যখন স্কিল ডেভেলপমেন্ট নিয়ে কাজ করছেন, কয়েকটা ধাপ আছে। স্কিলটা আপনি নিজে শিখছেন, মেন্টর শেখাচ্ছে, অ্যাপ্লাই করছেন, একটু একটু করে আপনি প্রো হচ্ছেন, একটা দুইটা করে আপনি ক্লায়েন্ট অ্যাপ্রোচ করছেন, দুই একটা কনভার্ট হচ্ছে, ছোট ছোট ডিল পাচ্ছেন, সেখান থেকে কয়েকটা রিপিট ক্লায়েন্ট হচ্ছে, রেকমেন্ডেশন অন্য জায়গায় পাচ্ছেন, ছোট ক্লায়েন্ট থেকে একটু বড় ক্লায়েন্ট পাচ্ছেন, এরপর আরেকটু বড় ক্লায়েন্ট পাচ্ছেন, রিপিট কল পাচ্ছেন, বড় সাইজের আপনি ডিলগুলো পাচ্ছেন। এই যে আপনার এক একটা সিঁড়ির মতো, প্রত্যেকটা সিঁড়িতে আপনার আলাদা আলাদা করে ডেভেলপমেন্টের আপনি স্ট্র্যাটেজি আপনি পেয়ে যাবেন। সো এই জার্নিটাই আসলে এমন যে এই জার্নিতে আপনি হাঁটা শুরু করলেই আপনার স্কিল ডেভেলপ হইতে বাধ্য, যদি আপনি প্রপারলি পথটাকে ফলো করেন। কারণ বিষয়টা হচ্ছে এরকম, পানিতে আপনি সাঁতার কাটতে নামলে আপনি যেমন ভিজতে বাধ্য, ঠিক সেরকম আপনি যখন ফ্রিল্যান্সিংয়ে নামছেন আপনি স্কিল ডেভেলপমেন্টে বাধ্য।
যদি না আপনি ট্র্যাকটাকে লিভ করেন। আচ্ছা, এখন এই যে ফ্রিল্যান্সিংয়ের সফলতা না আসলে তো মানুষ দেখা যায় ডিমোটিভেটেড হয়ে যায়, অনেকে গিভ আপ করে। তো এই ফ্রিল্যান্সিংয়ের ক্ষেত্রে ওরা যেন গিভ আপ না করে, প্লাস ওদেরকে মোটিভেট করার জন্য কিছু কথা বলবেন। আচ্ছা, এই ক্ষেত্রে আমি আপনাকে বলবো যে আমার আসলে আপনাকে মোটিভেট করে না, আপনার কাজ যাতে আপনাকে মোটিভেটেড করে। আপনি সবার আগে এটা ক্লিয়ার করবেন যে আপনি আপনার লাইফ থেকে কী চান। আপনি যদি আপনার লাইফে ফাইন্যান্সিয়াল ইন্ডিপেন্ডেন্সের পাশাপাশি আপনি যদি চান যে আপনি আপনার ফ্যামিলির আসলে দায়িত্ব নিতে চান, ফ্রিল্যান্সিং আপনার জন্য ফুল টাইম, পার্ট টাইম, সিজনাল কোনো না কোনো একটা অপশন থাকবেই। একটা জিনিস সবসময় মনে রাখবেন, এটা আমার খুব পছন্দের একটা এক্সাম্পল, আমি একটু আপনার সাথে শেয়ার করি। এটা আমার একটা ভিডিওতেও বানিয়েছি, তাও একটু বলি। এক মা ছিলেন, সে তার বাচ্চাকে না, সরি, ওই মা প্রতিদিন তার বাসার পাশে একটা মুদির দোকান ছিল, ওইখান থেকে 20টা করে ডিম কিনতেন। তো মুদির দোকানদার খুব অবাক হয়ে গেছে, আপনি প্রতিদিন 20টা করে ডিম কিনেন? তো মা বলছে যে হ্যাঁ, আমি আসলে আমার ফ্যামিলির জন্য আমি 20টা করে ডিম কিনি। তো অবাক হয়ে গেল যে একটা ফ্যামিলিতে কত মানুষ থাকে যে প্রতিদিন 20টা করে ডিম লাগে। উনি বললেন যে আসলে আমার ফ্যামিলিতে আমি আছি, আমার হাজব্যান্ড আছে, আর আমার বাচ্চা আছে, 3 জনের ফ্যামিলিতে আপনার 20টা ডিম লাগে? ও তো মহিলা রিপ্লাই দিলেন যে না, আসলে আমি আমার বাচ্চাকে খাওয়ানোর জন্যই আমি আসলে ডিমটা নেই। উনি আবার অবাক হয়েছে যে আপনার বাচ্চা একাই 20টা ডিম খায় প্রতিদিন? তো উনি পরে রিপ্লাই দিলেন এভাবে, আসলে হয়েছে কি জানেন, আমার বাচ্চা ডিম খাই না, ওকে আমি যখন খাওয়াইতে চাই ও মুখে নেয়, মুখে নিয়ে বাইরে আবার ফেলে দেয়। আচ্ছা, পুরাটুকু ফেলতে পারে না, একটু তার মুখে লেগে থাকে যেটা তার পেটে চলে যায়। তো আমি হিসাব করে দেখলাম, ওকে যদি এইভাবে আমি 20টা ডিম মুখে ঢুকাইতে পারি, অন্তত সে ফেলে দিলেও একটা ডিম তার পেটের ভেতরে ঢুকবে। সো এইখানে আমার ইনপুট কত? 20, আউটপুট কত? 1। আমাদের প্রফেশনাল লাইফটাও আসলে এমন, শুরুর দিকে আমার ইনপুট থাকবে 20, আউটপুট 1ও যদি হয় অনেক। এটাকেই আমাদের বুঝতে হবে, এইটাই আসলে আমাদেরকে বুঝতে হবে। কারণ সেলস বা কাজ পাওয়া হচ্ছে এমন একটা জায়গা যেখানে সব সময়ই হ্যায়ের চেয়ে নায়ের সংখ্যা বেশি থাকে। সো আমাদের কখনো এটা চিন্তা করা উচিত না আমি 100টা অ্যাটেম্প্ট নিয়েছি, 99টা না, একটা ইয়েস। আমার কম্প্যারিজনটা এমন হতে পারে, অ্যাটেম্প্ট যদি নাই নিতাম আমার তাহলে আউটপুট হয়তো 0, এখন 1, এটা বেটার দ্যান 0। এবং এই ক্ষেত্রে আমি বলি যে এনিথিং দ্যাট ইউ আর অ্যাচিভিং হুইচ ইজ মোর দ্যান 0 ইজ আ সাকসেস। এক্সেলেন্ট, অনেক ভালো কিছু শিখতে পারলাম আজকে। আর এই গল্পটাও আমার মাথার মধ্যে আসলে ক্যাচ করলো, এই জিনিসটা অনেক থটফুল একটা গল্প এটা। থ্যাংক ইউ ফর শেয়ারিং উইথ আস। আচ্ছা, সো থ্যাংক ইউ ভাইয়া আমাদের আজকের এই এপিসোডে আসার জন্য। অ্যান্ড আপনার আমি বলবো যে আপনার যে আমাদের যে প্রবলেমগুলো ছিল সেগুলো সলভ করে দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আমি নিজেও আজকে অনেক কিছু শিখতে পেরেছি। অ্যান্ড আই এম শিওর আজকের এই এপিসোডটা যারা দেখবে তাদের মনের মধ্যে যে এই যে অজানা প্রশ্নগুলো, সেই অজানা প্রশ্নগুলো তাদের মধ্যে জাগ্রত হবে, অ্যান্ড এটার অ্যান্সারটাও ওরা অটোমেটিক্যালি পেয়ে যাবে। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই পডকাস্টে আসার জন্য। থ্যাংক ইউ সো মাচ আমাকেও ইনভাইট করার জন্য। আশা করি এসআর ড্রিম আইটির সাথে সামনে আবারও দেখা হবে আপনাদের কোনো না কোনো আয়োজনে, কোনো না কোনো এই ধরনের পরিকল্পনায়। আপনি তো আমাদের প্রোগ্রামেও এসেছিলেন। জি, আপনাদের প্রোগ্রামেও এসেছিলাম। আচ্ছা, ইনশাআল্লাহ সামনে আবারও আপনার সাথে দেখা হবে। লাস্ট আমাদের যে অ্যানাউন্সমেন্টটা আছে সেটা আমি একটু অডিয়েন্সের উদ্দেশ্যে দিয়ে দিচ্ছি। সেটা আপনারা এসআর ড্রিম আইটিতে জয়েন করলেই কিন্তু পেয়ে যাচ্ছেন 20 লক্ষ টাকা পর্যন্ত ফান্ডিংয়ের সুযোগ। এই 20 লক্ষ টাকা ফান্ডিংয়ের মধ্যে আপনাদের জন্য রয়েছে অনেক আকর্ষণীয় পুরস্কার। সেগুলো হতে পারে ম্যাকবুক, বাইক, এসি, ফ্রিজ, আইপিএস সহ বিভিন্ন ধরনের পুরস্কার। সাথে প্রত্যেকটা ব্যাচের টপ স্টুডেন্ট অথবা টপ আর্নারদের জন্য থাকছে ল্যাপটপের সুযোগ। ল্যাপটপ গিভ অ্যাওয়ে করবো আমরা। 3 লক্ষ টাকা পর্যন্ত স্কলারশিপ গিভ অ্যাওয়ে করবো আমরা। শুধুমাত্র এই না, আপনি যদি আপনার ব্যাচে খুব ভালো পারফরমেন্স করেন, টপ স্টুডেন্ট হন, আপনারা কিন্তু আমাদের এসআর ড্রিম আইটি এজেন্সিতে সরাসরি চাকরিরও সুযোগ পাবেন। সো এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। অ্যান্ড আজকের এপিসোডটা আমি শিওর আপনাদের সবার খুবই ভালো লাগবে, আপনারা অনেক কিছু শিখতে পারবেন আজকের এপিসোডটা দেখে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।